অপমান সহ্য করতে না পেরে আয়ুষীকে কষে থাপ্পড় মারলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ভূমিকায় এসে বলতে থাকে, নন্দিনী এভাবে কেন বসে আছো? একটু পরে তো সমস্ত লোকজন চলে আসবে, রেডি হয়ে নাও প্লিজ। তখনই দেখা যাবে প্রাচী এসে বলতে থাকে, বড়দি ভাই তোর জন্য কেউ একটা গিফট পাঠিয়েছে। তখনই গিফটটা খুলতেই অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলতে থাকে, এটা কি? এসব কোথা থেকে এলো? আমি বুঝতে পারছি না, এই ফাইলগুলো কিসের? এরপরে দেখা যায় তখনই নন্দিনীর কাছে একটা ফোন আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বিজিত বলে, আমি বিজিত লাহিড়ী বলছি, হয়তোবা একটা গিফট পেয়ে গেছেন আপনি, সেখানে কিছু ফাইল আছে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তখন এ কথা শুনে নন্দিনী বলে, কি বলছো এসব? তুমি আমাকে কি ফাইল পাঠিয়েছ আর এগুলো কিসের ফাইল? তখনই বিজিত বলে, এই ফাইলগুলো নিজের স্ব ইচ্ছায় নিজ দায়িত্বে পুড়িয়ে দিন, তবে ভালো হবে। তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, কি বলছো এসব? পুড়িয়ে দেবো মানে? কিসের ফাইল এগুলো? তখনই বিজিত বলে, ওগুলো সমস্ত কেস ফাইল, আর এগুলো ফাইলের কোনো প্রয়োজন নেই, তাই ফাইলগুলো সবকিছু একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিন, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিন। এ কথাটা যেন মাথায় থাকে। তখনই নন্দিনী বলে, তুমি এসব কি বলছো? আর এই ফাইলগুলো তুমি কোথায় পেলে? তখনই বিজিত বলে, আপনাকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আদার ব্যাপারে জাহাজের খবর করে কি করবেন বলুন তো? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুমি তুমি ভুল করছো বিজিত, ভুল করছো। তুমি জানো না পরশুরাম পরশুরাম কি জিনিস? পরশুরামকে তুমি এখনো সেভাবে চিনতে পারোনি। তখনই বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, পরশুরাম আমাদেরকে চেনেনি, আমরা যে কি খেলা খেলছি পরশুরাম জানে না। আর আপনার বিয়েতে সানাই বাজবে, শাক বাজবে, ঢোল বাজবে, সমস্ত কিছু হবে। বিয়েটা ধুমধাম করেই হবে, বিয়েটা খুব ধুমধাম করে হবে। একটা কথা মাথায় রাখবেন, বিয়েটা কিন্তু আপনাকে করতেই হবে। এ কথা শুনে নন্দিনী বলে, তুমি এই বিয়ে ব্যাপারে কি করে জানলে? তখনই বিজিত বলে, আপনাকে সেটা ভাবতে হবে না, আমি যেভাবে জেনেছি, কিন্তু বিয়েটা আপনাকে করতেই হবে। এ বলেই বিজিত ফোনটা কেটে তুলে ভূমিকা বলে, কে ফোন করেছিল নন্দিনী? তখনই নন্দিনী বলে, বিজিত লাহিড়ী, কিন্তু বুঝতে পারলাম না ও বিয়ের ব্যাপারে কি করে জানলো। তখনই কথা শুনে ভূমিকা বলে, এটা কি নতুন কিছু নাকি? এ বাড়িতে কি স্পাইয়ের অভাব আছে? ওরাই হয়তো বা ওকে ফোন করে জানিয়েছে তোমার বিয়ের ব্যাপারে। তখনই কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি কোনোভাবে এই ফাইলগুলো পুড়ে দেব না। ও বলেছে আমাকে ফাইলগুলো পুড়িয়ে দিতে, কিন্তু আমি এই ফাইলগুলো পুড়বো না। আমি পরশুরামকে পুরোপুরি ভাবে হেল্প করব। দরকার হলে এই বিয়ে ভেঙে দিতে হলে আমি ভেঙে দিব, তারপরেও আমি আপোষ করব না, কোনোভাবে আপোষ করব না আমি। এদিকে দেখা যাবে দীপালি লাট্টু পিকুকে সাজিয়ে নিচে নিয়ে এসে শিবপ্রসাদকে বলতে থাকে, দেখো বাবা, তোমার ছেলে মেয়েদের আমি সাজিয়ে দিয়েছি, ভালো লাগছে তো? তখনই লাট্টু পিকু বলতে থাকে, পা বলো না আমাদের দেখতে কেমন লাগছে? ভালো দিয়ে আমাদের খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে তাই না? তখন এই কথা শুনে পরশুরাম বলে, একদম একদম তোমাদের রাজপুত্রর মতো লাগছে, তোমাদের ভালো দিয়ে তোমাদের খুব সুন্দর করে সাজিয়েছে লাট্টু পিকু, আমি অনেক খুশি হয়েছি তোমাদের এই সাজ দেখে। এই কথা শুনে লাট্টু পিকু বলতে থাকে, পা আমরা বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে এসব, সবাই মিলে কি বলছে আমরা বুঝতে পারছি না। বাড়িতে জামাই আসবে, সবাই সবাই কত আনন্দ করবে তাই না? কিন্তু সবাই আজে বাজে কথা বলছে। আয়ুষী মাসিরা কি সব বলছিল আমাদেরকে, বলছিল আমাদের পা নাকি রিয়েল হিরো নয়, আমাদের পা হিরো হতে পারেনি। এ কথা শুনে তখন পরশুরাম অবাক হয়ে যায়। এরপরে তটিনী বলে, এসব কি হচ্ছে লাট্টু পিকু? তোমরা পাকে এসব কি বলছো? পায়ের কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো না? তখনই দেখা যাবে লাট্টু পিকু বলতে থাকে, আমরা বুঝতে পারছি তো। তখনই আয়ুষী বলে, পায়ের কষ্ট হলে ওরা কি করবে? যা ফ্যাক্ট সেটাই তো ওরা বলছে তাই না? যা সত্যি সেটাই ওরা জেনেছে আর ওরা সেটাই বলছে। তখন এই কথা শুনে তটিনী বলে, শোন আয়ুষী, ওরা বাচ্চা, ওদের কাছে সব কথা প্লিজ বলিস না। তুই আমার বোন, আমি তোকে নিজের বোনের মতোই দেখি, তাই প্লিজ এমন কোনো কাজ করিস না যে তোর আর আমার মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে যায়। তখনই আয়ুষী বলে, তোর আর আমার মধ্যে তো অনেক আগে ভেদাভেদ তৈরি হয়ে গেছে ছোটি ভাই, তোর সঙ্গে তো আমাদের কোনো স্ট্যাটাসেরই মিল নেই। তুই তুই যেরকম ছাপোষা একটা মানুষকে বিয়ে করেছিস, ওরকম ছাপোষা মানুষকে তো আমরা কখনো সহ্যই করতে পারি না। এতে আবার ভেদাভেদের কি হলো বলতো? তুই তো ওনাকে নিয়ে খুব হ্যাপি আছিস, কিন্তু আমরা কখনো এরকম ছাপোষা লোকের সঙ্গে কাটাতে পারি না। এ কথা শুনে তটিনী বলে, তবে কি ক্রিমিনালদের সঙ্গে কাটাতে পারিস? ক্রিমিনালদের সঙ্গে কাটাতে ভালো লাগে তাই না রে আয়েশি? তখনই দেখা যাবে আয়েশি বলতে থাকে, যেটা যেটা মনে করিস সেটাই, কিন্তু কিন্তু একটা কথা মাথায় রাখবি সত্যি ভাই,
তোর হাজবেন্ড হেরে গেছে, তোর হাজবেন্ড আর কখনো জিততে পারবে না, ওকে ওকে গোহারান হারিয়ে দেওয়া হয়েছে। তখনই প্রার্থনা বলে, একদম ঠিক বলেছে আয়ুষী, একদম ঠিক বলেছে ছোট্টি ভাই, তোর হাজবেন্ড হেরে গেছে, গোহারান হেরেছে। এ কথা শুনে তখন তখন তটিনী বলে, সত্যি তোদের দেখি যত ততই অবাক হয়ে যায়, তোদের মতো অকৃতজ্ঞ কেউ নেই, তোরা যে অকৃতজ্ঞ সেটা সত্যি তোরা তোরা ঘাটে ঘাটে প্রমাণ করে দিচ্ছিস। সে কথা শুনে তখন দেখা যাবে আয়েশি বলতে থাকে, মুখ সামলে কথা বল, এবার এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস, তোর কথাগুলো সত্যি নেওয়া যাচ্ছে না। তখনই দেখা যাবে দীপালিকে বলতে থাকে, শোনো শোনো মামুনি, তোমার মেয়েকে বলবে আমাদের সঙ্গে যেন এভাবে কথা বলতে না আসে, কারণ কারণ তোমার মেয়ের সঙ্গে আমাদের স্টেটাস কখনো মেলে না, কখনো না। তখনই দেখা যাবে কথা শুনে দীপালি বলতে থাকে, আয়েশি তুই সত্যি অকৃতজ্ঞ, তোকে তোকে কিন্তু আজকে এখানে দাঁড় করিয়ে রেখেছে আমার জামাই। এরপরে তটিনী আয়েশিকে থাপ্পড় মারে, আর তখনই আয়েশি বলে, একদম একদম গায়ে হাত তুলবি না, বলে দিচ্ছি। গায়ে হাত তুলছিস কেন তুই? তোর গায়ে হাত তোলার কোনো অধিকার নেই, তোর মতো নোংরা হাত আমাদের শরীরে একদম টাচ করবি না। এ কথা শুনে তটিনী বলে, ওমা তাই নাকি? আমার নোংরা হাত আর তোদের হাত খুব পরিষ্কার। তোরা তো ক্রিমিনাল, তোদের হাতে তো রক্ত মাখা আছে, তোদের হাত তো আরো বেশি নোংরা। আমরা আমরা খেটে খাওয়া রাঁধুনি, বুঝতে পেরেছিস? আমরা আমরা নিজ হাতে এই হাতটা দেখছিস, এই হাতে নিজে রান্না বান্না করে স্বামী সন্তান নিয়ে খাওয়া দাওয়া করি, সবাই মিলে সুখে সংসার করি। তোদের মতো ক্রিমিনাল নই যে যে কোনো সময় মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করব না। এ কথা শুনে আয়েশি বলে, একদম চুপ, একদম বাড়াবাড়ি করবি না, তোর সঙ্গে কোনো এগ্রিমেন্টে যেতে চাচ্ছি না আমি। তখনই তটিনী বলে, তুই তুই সত্যি মিসবিহেভ করছিস আয়েশি, তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর ছোটদি ভাই হই। তখনই আয়েশি বলে, শোন, আমাদের এখানে অনেক গেস্ট আসবে যাদের সঙ্গে তোদের কোনো স্টেটাস মিলে মিলে না, আমারও গেস্ট আসবে, বিজিত আসবে। তখনই দীপালি বলতে থাকে, এ বাড়িতে বিজিত ঢুকতে পারবে না আয়েশি, এ বাড়িতে বিজিতের কোনো জায়গা নেই। তখনই আয়েশি বলে, তুমি বলার কে? এ বাড়িতে তো আমার মায়েরও অনেকটাই অধিকার আছে, আমার ড্যাডেরও অনেক অধিকার আছে। তারা তারা সমর্থন দিয়েছে, তারা বলেছে আসতে, তাই বিজিত আসবে। তোমরা তোমরা বাধা দেওয়ার কেউ নয়, বুঝতে পেরেছো? তোমাদের কথা শুনবোই বা কেন আমরা? তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে দীপালি বলতে থাকে, আয়েশি তুই এসব কথা বলতে পারছিস? তোর লজ্জা করছে না? আমি তোকে ছোট থেকে মানুষ করেছি, আমি তোর মামুনি, তুই আমার সঙ্গে এভাবে কথাগুলো বলছিস, তোর একটুও বাচ্ছে না? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আয়েশি আয়েশি তোমাকে একটা কথা বলি, শোনো, নিজের ভুলটা বুঝতে শেখো। তুমি যাকে নিয়ে এতটা মাতামাতি করছো সে কিন্তু তোমার নয়, সে কিন্তু তোমার হতে পারে না। সে লোকটা একটা ক্রিমিনাল, সে আগে এখন হলেও জেলে পৌঁছতে হবে, পরে হলেও জেলে পৌঁছতে হবে। তোমরা ভেবো না যে খেলাটা ঘুরে গেছে। তখনই প্রার্থনা বলে, তা খেলাটাকে আপনি নতুন করে ঘুরিয়ে দেবেন? সেই চিন্তা নিয়ে আছেন, কিচ্ছু করতে পারবেন না। খেলাটা সত্যি সত্যি ঘুরে গেছে, এবার খেলাটা অন্য পর্যায়ে চলে গেছে, সেখান থেকে আর খেলাটা ফিরিয়ে আনা সম্ভব না। এ কথা শুনে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, সম্ভব সম্ভব সব সম্ভব। এরপরেই দেখা যাবে প্রার্থনা লাট্টুপিকুকে বলতে থাকে, তোমাদের পা বিগ জিরো, তোমাদের পা জিরো, বুঝতে পেরেছো? তোমাদের পা কখনো কখনো হিরো হতে পারবে না। তখনই তটিনী এসে প্রার্থনাকে কষে থাপ্পড় মেরে বলতে থাকে, লজ্জা করে না এটুকু বাচ্চাদের এগুলো বলতে? তুই তো ওদের মাসিমণি হোস, ওদের সঙ্গে এভাবে কথা বলছিস, তুই বুঝতে পারছিস না ওরা এই কথাগুলো শুনে কষ্ট পাচ্ছে? ওদের সামনে ওদের পাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছিস, তোদের ভালো লাগছে সেটা? তখনই প্রার্থনা বলে, ছোটদি ভাই তুই আমাকে মারতে পারিস না, তোর কোনো অধিকার নেই। তখনই দেখা যাবে কথা শুনে তটিনী বলতে থাকে, মারতে পারি, তোকে তোকে আমি শাসন করতে পারি, সেই শাসন করার অধিকারটা আমার আছে, কারণ কারণ আমি তোর বোন। তখন এই কথা শুনে দেখা যাবে প্রার্থনা বলে, তাই বলে তুই আমাকে সবার সামনে এভাবে মারলি? তখনই তটিনী বলে, হ্যাঁ মারলাম, কারণ কারণ তোরা যে কথাগুলো বলছিস সেগুলোর জন্য তোদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার, তোদেরকে শাসন করা দরকার। তোদের মতো মেয়েদের শাসনের অভাব, এ কারণেই তুই এরকম করে সবার সামনে কথা বলতে সাহস পাচ্ছিস, বুঝতে পেরেছিস তুই? তখন এ কথা শুনে প্রার্থনা বলতে থাকে, ঠিক আছে, আমিও দেখবো তোরা কি করে নিজেরা সফল হোস। তোর হাজবেন্ড যে এত বড় বড় কথা বলছে, দেখি ও কি করে নিজেকে রক্ষা করে। ওকে ওকে এমন ভাবে ট্র্যাপে ফেলা হয়েছে, ও ভাবতেও পারছে না যে ওর কপালে অশেষ দুঃখ আছে। তখনই দেখা যায় বাবিন এসে বলতে থাকে, আমি যদি তোর হাজবেন্ডকে ক্লাউন সাজিয়ে না ঘুরিয়েছি তবে আমার নাম বাবিন মুখার্জি নয়। এ কথা শুনে তখন দেখা যাবে কাবির বলতে থাকে, অনেক তো স্পেশাল ব্রাঞ্চ অফিসার হয়ে ঘুরে বেড়ালেন, এবার না হয় এই চাকরিটা ছেড়ে দিন, কারণ এখানে আপনার যা
আপনাদের সার্ভিস রেকর্ড ছিল সেগুলো তো এবার নষ্ট হয়ে গেল। এবার আমি বলছি আপনি বরং একটা আমার ড্যাডকে বলে চাকরির ব্যবস্থা করে নিন। সিকিউরিটির জবটা দেব না, এটা এটা আবার বেশি নিম্ন হয়ে যায়। আপনি বরং আমার বডিগার্ডের কাজ চাকরিটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এ কথা শুনে পরশুরাম রাখতে থাকে। এরপরে দেখা যাবে কাবির নানান ভাবে অপমান করতে থাকে পরশুরামকে, নানান ভাবে অনেক কথা বলতে থাকে আমার বডিগার্ড হয়ে আমার সঙ্গে সঙ্গে ঘুরবেন, আমার পিছু পিছু ঘুরবেন, আমাকে সবসময় সবসময় সবকিছুতে হেল্প করবেন, আমার জুতো এগিয়ে দেবেন, আমার খাবার সার্ভ করে দেবেন, সমস্ত কিছু মোটা অঙ্কের স্যালারি দেব। তখনই তখনই দেখা যাবে কথা শুনে রেগে যায় পরশুরাম। রেগে গিয়ে কাবির চ্যাটার্জির কাছে আসে, আর সেখানে এসে কাবিরের গলা ধরে কাবিরকে শূন্যে ভাসিয়ে তোলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই কাবির ব্যথায় ছটফট করতে থাকে, কিন্তু কোনোভাবেই পরশুরাম কাবিরকে ছাড়ে না। শূন্যে ভাসিয়ে রাখলে তখন দেখা যাবে সবাই মিলে পরশুরামকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ পরশুরামকে আটকাতে পারে না। এরপরে দেখা যাবে কাবির বারবার পরশুরামের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলে তটিনী বলতে থাকে, তোমরা অনেক সিন ক্রিয়েট করেছো, অনেক অনেক অপমান করেছো, সেটার শাস্তি এবার তোমরা পাবে। আমি এবার কিচ্ছু বলবো না, অনেক অনেক আটকে রেখেছি, অনেক অনেক মানবতা দেখিয়েছি, আর নয়। তখনই দেখা যাবে বাবিন বলতে থাকে, এসব কি করছো তুমি, ও তো মরে যাবে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তখনই আরাধ্যা এসে বলতে থাকে, জামাই বাবু। তখনই তখনই পরশুরাম ঘুরে তাকালে আরাধ্যা চুপ হয়ে যায়। এরপরে দেখা যাবে আরাধ্যা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলে তখনই পরশুরাম কাবিরকে ছেড়ে দেয়, আর আরাধ্যাকে বলতে থাকে, শোনো আরাধ্যা, তোমাকে আমি বলছি কাবিরকে ভালো করে বুঝিয়ে দিও, ও যেন আমাকে অপমান করে কথা না বলে, ও যেন আমার সঙ্গে লাগতে না আসে। আমি যে কি করতে পারি ওর কোনো ধারণা নেই। আমি চুপচাপ আছি বলে এমনটা ভেবো না যে পরশুরাম একদম একদম চুপসে গেছে, পরশুরামের আর কোনো ক্ষমতা নেই। এ কথাটা মাথায় রেখো, ওকে বুঝিয়ে দিও যে আমার সঙ্গে যেন কোনোভাবে লাগতে না আসে। এ কথা শুনে তখন দেখা যাবে কাবির অবাক হয়ে পরশুরামের দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে তোমাকে এটার জবাবদিহি করতে হবে, আমি তোমাকে দেখে নেব। এরপরে দেখা যাবে পরশুরাম পরশুরাম দীপালিকে বলতে থাকে, শুনুন, আপনাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, আপনি সবাইকে বলে দেবেন আমাকে যেন কেউ অপমান করে কথা না বলে, তবে কিন্তু ব্যাপারটা ভালো দেখাবে না। আমি কিন্তু কি করতে পারি আপনারা সবাই খুব ভালো করে জানেন। তটিনী, তোমাকে আমি বারবার বলছি তোমার পরিবারকে তুমি সংযত থাকতে বলো, সবাইকে সবাইকে সংযত থেকে কথা বলতে বলো। আমি কিন্তু অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারছি না। তখনই লাট্টু বলে, পা, এসব কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। আয়েশি মাসি বলছিল তুমি নাকি তুমি নাকি হিরো নও, তুমি নাকি জিরো হয়ে গেছো, তবে কি রিয়েল হিরো তুমি হতে পারবে না? তোমার তো অনেক শক্তি, তুমি তো ওই আঙ্কেলটাকে এক হাত দিয়ে উঁচুতে ভাসিয়ে রেখেছিলে। তুমি তো গান চালাতে পারো, তারপরেও তুমি কেন হিরো হতে পারবে না ড্যাড? তুমি প্লিজ হিরো হয়ে দেখাও, তুমি হিরো হয়ে সবাইকে দেখিয়ে দাও যে লাট্টু পিকুর পা হিরো হিরো কখনো জিরো হবে না। তখনই দেখা যাবে এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাট্টু পিকুর দিকে তাকিয়ে থাকে পরশুরাম। তখনই পিকু বলে, তুই বুঝতে পারছিস না আয়েশি মাসি কি সব বললো? ওগুলো ওগুলো বললে তো পা কষ্ট পাবে, তুই কেন এসব বলছিস ভাই? এসব বলে পাকে কষ্ট দিস না প্লিজ। তখনই দেখা যাবে লাট্টু বলে, সবাই তো আজে বাজে কথা বলছে দি ভাই, তাই তো আমি এই কথাগুলো বলছি। সত্যি আমার এগুলো শুনতে একদম ভালো লাগছে না, একদম না, কারণ আমাদের পা কখনো জিরো হতে পারে না, আমাদের পা তো হিরো, আমি তো জানি। তখনই দেখা যাবে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আপনারা এমন কিছু করবেন না যে ওকে আমি কোনোভাবে আটকাতে না পারি, তখন কিন্তু হিতে বিপরীত আপনাদেরই হবে। এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, জানেন আমার মনে হচ্ছে সমস্ত কিছুতে একটা কোনো কনস্পিরেসি তৈরি হচ্ছে। আর সৌরভ, আমার রিভলভারে কিন্তু এখনো একটা বুলেট রয়ে গেছে, আর সেই বুলেটের উপরে লেখা আছে তোর নাম। এ কথা শুনে দেখা যাবে সৌরভ অবাক হয়ে যায়, আর পরশুরাম বলতে থাকে, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা গেম খেলা হচ্ছে, আর সেই গেমের ওনার হচ্ছে কর্ণ চ্যাটার্জি, তাই না মিস্টার কর্ণ চ্যাটার্জি? এ কথা শুনে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি।